হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা শ্রবণ করব মঙ্গল মান্ডি দাদার বাড়িতে দ্বিভুজা তারামায়ের প্রতিষ্ঠা হওয়ার এক আশ্চর্যজনক ঘটনা। দাদা যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই তোমাদের পাঠ করে শোনাবো। এবং মঙ্গল মান্ডি দাদাকে অনেক ধন্যবাদ যে তার মায়ের এই লীলাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো শুরু করা যাক। আমি ঝাপানডাঙ্গা পূর্ব বর্ধমান থেকে বলছি। প্রথমে বলে রাখি, আমরা হলাম আদিবাসী, আর এই কারণেই নাকি আমাদের পূজা করতে নেই, আর সেই রকম কেউ করেও না আমাদের গ্রামে। প্রথম আমি এরকম পুজো পাঠ করি, ছোটবেলা থেকেই খুবই আগ্রহী পূজা পাঠ করার। তবে তখন আমি তারা মায়ের পূজা করতাম না, মা কালীর পূজা করতাম। স্কুলেও যেতাম, স্কুলের খাতায় বসে মায়ের ছবি আঁকতাম। যখন পুকুরে চান করতে যেতাম তখন সেই পুকুরের এঁটেল মাটি দিয়ে মায়ের বিগ্রহ তৈরি করতাম, পূজা করতাম। এখনও আমার বেশিরভাগ খাতা বা বইয়ে মা কালীর ছবি রয়েছে। জানি না কোন জন্মে কি পুণ্য করেছিলাম, তাই মা আমার প্রতি এত সহায়। বেশ ঠিকঠাকই চলছিল ছোটবেলায়, কিন্তু যখন এরপর বাড়ি যেতাম সবাই পুজো করতো, ওর বাড়িতে যেতাম সবাই পুজো করতো, আমিও ভাবতাম যে আমিও যদি মূর্তি করে পূজা করতে পারতাম। আর এই ভাবনাই যখন বাড়িতে বলতাম তখন বাবা মা আর গ্রামের যারা আছে ওরা বলতো এই ঠাকুরগুলো হলো হিন্দুদের, আমাদের মা কালী মা তারার পূজা করতে নেই, পূজা করলে নাকি ডান বলে। আর আমাদের আদিবাসীদের এটা প্রচলিত, যেই পূজা করবে একটু আর তাদের পরিবারের যদি কারো শরীর খারাপ হয় তাহলেই বলবে ওই যে কি পূজা করেছে ওটা পূজা নয়, ওটা ডান। যেমন আমাকে বলা হয়েছিল, অনেক কষ্ট করে মাকে আমি পেয়েছি আর মা আমাকে ধরা দিয়েছে। মায়ের দেখা কোনোদিনও পাইনি, আর অলৌকিক ঘটনা বলতে কি আর বলবো, বললেও হয়তো কম হবে। বিশ্বাস কেউ করবে কিনা জানি না, তাও বলি দুটো একটা কথা। লকডাউনের সময় যখন প্রথম মায়ের মূর্তি বানাতে দিলাম আমাদের ওই একজন আদিবাসীদের কাছে, সে আমাকে বানিয়েও দিয়েছিল আর তার জন্য 3,000 টাকা নিয়েছিল। সে ঠিক আছে, কিন্তু এমন মূর্তি বানিয়ে দিয়েছিল ঘরে নিয়ে আসার পরে কারো পছন্দ হয় না, অনেক ভারী ছিল যেহেতু সিমেন্ট বালি দিয়ে বানানো ছিল। আর ওই মূর্তি বাড়িতে নিয়ে এসে অনেক ঝামেলা হলো। গ্রামের মোড়ল আমাদের বাড়িতে জড়ো হয়ে আমার বাবা মাকে বলছিল তখন যে আমাদের তো এইসব পুজো করতে নেই, তাহলে কেন তোর ছেলে এরকম ঠাকুর নিয়ে এসেছে। আর আমার দুটো বোন আছে, ওরা এটাও বলেছিল যাদের এরকম পূজা পাঠ হয়, মানে আদিবাসীদের ঘরে তাদের মেয়ে থাকলে বিয়ে হয় না। আর এই কথাগুলো বাবা মা শুনে আমাকে বলতো, আমি শুধু তাদেরকে একটাই কথা বলতাম, সত্যি সত্যি যদি মা থাকে এসব কিছুই হবে না। কিন্তু তারা শোনেননি। গ্রামে মোড়লরা সব মিটিং বসালো, গ্রামের লোকগুলো এলো, ওই লোকগুলোই মিটিংয়ে বলি করছিল যে আমার কাছে ভালো ঠাকুর আছে কিনা। তখন আমি মাধ্যমিক দেইনি, আমাকে অন্য জায়গায় রোজা বাড়ি নিয়ে গিয়েছিল। সেখানে গিয়েও যে রোজার কাছে নিয়ে গিয়েছিল সে আমাকে বলেছিল, তুই তো এখন ছোট আছিস, কি বুঝবি এসব পুজো পাঠের, তোকে এসব করতে হবে না। কিন্তু আমিও মায়ের উপর বিশ্বাস রেখেছিলাম। আমি বলেই দিয়েছিলাম মায়ের পুজো না করতে পারলে আমি ঘরেতেও থাকতে পারবো না। অনেক ঝগড়া অশান্তি হয়েছে, তখন কাজও করতাম না। কোথায় পাবো এত পয়সা যে মাকে প্রতিষ্ঠা করব, বড় করে চেষ্টা তবুও ছাড়িনি। আর সত্যি বলতে মা ছিল আমার পাশে, তাই আজকে আমি এতদূর এগোতে পেরেছি। প্রথমে যে মূর্তিটা বানিয়েছিলাম ওটা বেশি ভারী হয়েছিল বলে ফিরিয়ে দিয়ে এলাম। তারপর একটা ছোট মূর্তি বানিয়েছিলাম তারাপীঠের যেমন মূর্তি, ওই মূর্তির রং ছিল লালচে কালারের, কিন্তু ছিল তারাপীঠের মায়ের বিগ্রহের মতো। কিন্তু তখন আমার ইচ্ছে হতো মাকে শাখা বলা গয়না শাড়ি পরাবো, গয়না বলতে সিটি গোল্ডের গয়না। আমি শুধু মায়ের কাছে প্রার্থনা করতাম যে মা গো, তোমাকে যেন আমি প্রতিষ্ঠা করতে পারি, তুমিই দেখো। আর প্রথমত যেহেতু উনি দেবী তারা, লোকে অনেক কথাই বলেছে যে দেবী তারার পুজো নাকি ঘরে করতে নেই, ঘরের অমঙ্গল হয়। কিন্তু আমি এতদিন করে পুজো করে আসছি, কোনোদিনই কোনো অমঙ্গল হয়নি। মা তো দয়াময়, মা কখনো কারো অমঙ্গল চান না, এটা লোকের বোঝার ক্ষমতা নেই। তো যাই হোক, আস্তে আস্তে আমিও কাজ শুরু করলাম। কাজ করি বলতে আমরা তো আদিবাসী, চাষের কাজ বেশি করি, সঙ্গে রাজমিস্ত্রির কাজও করি। আর সেটাই হলো, আর বলে না যে মন থেকে কিছু চাইলে সেটা পূর্ণ হয়, আর সেটাই হলো আমার সঙ্গে। আমি যা চেয়েছিলাম মাকে যেমনভাবে প্রতিষ্ঠা করতে, আজ আমি ঠিক
তেমনভাবে মাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। প্রথমে কৌশিকী অমাবস্যাতেই মায়ের পূজা করতাম। 4 বছর হয়ে গেল, কিন্তু এবছর একটু পয়সার অসুবিধার জন্য পুজোটাকে এগিয়ে নিয়ে এসেছি, মহালয়াতে করেছি। আর মায়ের মূর্তি একেবারেই সিমেন্ট বালি দিয়ে বানিয়ে নিয়েছি, যাতে বারবার পাল্টাতে না হয়। আগে একটু শুরু, এখন আস্তে আস্তে অনেক মানুষ ভোগ খেতে পারে, যেমন পারি তেমনই। তাও প্রত্যেক বছরেই পুজোর আগে ঝামেলা হবেই, ওটা আমি মনে মনে মাকে বলি, মা যতই ঝামেলা হোক, তুমি তুমি যতই ঝামেলা পাকাও, আমি তোমার পূজা করবই। আর প্রত্যেক দিন তো তোমাকে তারাপীঠের মতো ভোগ দিতে পারবো না, তাই যেমন পারবো তুমি তো এমনই গ্রহণ করো। সত্যি কথা বলতে, আমি যতই যাই কাজ করি না কেন, নিজের জন্য কখনো ভালো কিছু কিনি না। সবসময় ভাবি যে মায়ের জন্য একটা শাড়ি নিব, গয়না নিব, জবা ফুলের মালা দিয়ে মাকে সাজাবো। যখন আমি ছোটবেলায় পূজা করতাম, এইসব মায়ের ঘট ঘন্টা প্রদীপ কিছুই ছিল না, কিন্তু এখন মায়ের দয়াতে সবকিছু হয়েছে। আর প্রথমত আমি তো পূজা করতেই পারতাম না, যেহেতু আমাকে ডান বলেছিল পাড়ার সবাই। কিন্তু ওই যে বললাম, দেবী সহায় থাকেন, যার কাছে মা সহায় হন, তার ক্ষতি করবে এমন সাধ্য কারো নেই। মাকে যখন যা চেয়েছি মা পূর্ণ করেছে, সঙ্গে সঙ্গে না হলেও কিছুদিন পর, বা 1 মাস পরে, বা আরো কিছুদিন পরে মা তা পূর্ণ করেছে। প্রত্যেক অমাবস্যাতেই মাকে নতুন শাড়ি গয়না দেওয়ার চেষ্টা করি। আর অলৌকিক ঘটনা বলতে গেলে বলি একটা কথা, আমি যেখানে কলেজ যে যাই, মেমারি কলেজ, আর মেমারি কলেজ থেকে স্টেশনটা একটু কাছেই। কলেজ শেষ হয়ে গেলে ওই স্টেশনে যেতাম। তবে এখানে বলে রাখি, কলেজটা পুরো কমপ্লিট করে নিই। তো যখন যেতাম সেরকম একদিন গিয়েছিলাম। এবার এরকম গরমকালেই সময়, বেল ফুলের মালা ছিল ওখানে, বেল ফুলের মালা বিক্রি হচ্ছিল বেশ মোটা। ওখানে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম যে কত করে বেলফুলের মালাগুলো, ওরা অনেক দাম বলছিল, এক একটার দাম 50 টাকা। কিন্তু আমি কলেজ গেলে মাত্র 100 টাকা মতন বা 150 টাকা নিয়ে যেতাম। ওটা 2 দিন চালাতে হতো। মালাগুলো খুব সুন্দর ছিল, মনে মনে আফসোস করলাম যে মালাগুলো কম দামে হলে নিতাম, কিন্তু এত দামের মালা যদিও নেইনি। কিন্তু কালকে কলেজ আসার পয়সা থাকবে না। আর খুব সুন্দর, তো যাই হোক, ঘরে চলে এসেছি। ঘরে এসে যখন চেঞ্জ টেঞ্জ করে রাতের সন্ধ্যা আরতির সময় মায়ের ঘরে ঢুকলাম। আর মায়ের ঘর বলতে, আর সন্ধ্যা আরতি দেওয়ার পরে যেহেতু বাতাসা ভোগ দেই, তাই বেশিক্ষণ দরজা বন্ধ করি না। এরকম 1 মিনিট বা 2 মিনিটের মতো দরজা বন্ধ করার পর যখন দরজা খুলে মায়ের ঘরে ঢুকলাম, তখন ওই বেল ফুলের গন্ধ পাচ্ছি, যেন মনে হচ্ছে। আমি মনে মনে ভাবছিলাম, সত্যি যদি দিতে পারতাম মালাগুলো, মায়ের গলাতে কত ভালো হতো। কিন্তু 50 টাকা করে দাম, তাই জন্যই দিতে পারিনি। কিন্তু গন্ধ তো আমি ওইখানেই পেয়েছি, এখানে কেন পাচ্ছি গন্ধটা? মনে মনে ভাবছি যে মায়েরে কি ইচ্ছা মালাটা নেয়ার, কিন্তু অত পয়সা কোথায়? 2টো মালা নিলেই 100 টাকা ভাবছিলাম আমি, কিন্তু গন্ধটা আরো বেশি বেরোচ্ছিল। তখন আমি মনে মনে ভাবলাম, যাই হোক, আমি তো মন থেকে ভেবেছিলাম যে মালাগুলো নেব, শুধু দামের জন্য নেইনি। কিন্তু ওখানেই যে গন্ধ বেরোচ্ছিল মায়ের ঘরে, সেই গন্ধই বেরোচ্ছিল। নিশ্চয়ই ওই মালা কেউ নেই কেউ নেই তাদের মায়ের গলায় দিয়েছিল। আর মা তো একই, তাই আমার মনের বাসনা পূর্ণ করে দিল। আমি না দিলেও বেল ফুলের মালা, কিন্তু তিনি তো সেখানে পড়ে বসেছিলেন, তাই এখানে গন্ধে ভরিয়ে দিয়েছেন। এই একটা অলৌকিক ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ঘটনাটি এটুকুই। মঙ্গল মান্ডি দাদাকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় বাম, জয় মাতার।